বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ যে বিষয়টা নিয়ে আমি শুরু করব সেটা হচ্ছে ইসরায়েল ইরান সংঘাত। আমি আমার বক্তব্যের শুরুতেই ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী গোল্ড মেয়ারের একটি বক্তব্য দিয়ে শুরু করছি। 1969 সালে যখন সর্বপ্রথম আলাস্কা মসজিদে ইসরায়েলের পক্ষ থেকে আগুন লাগানো হয়, তখন আপনারা সবাই জানেন তখন আলাস্কা মসজিদের বেশিরভাগ অংশে কাঠের নির্মিত ছিল। আগুন লাগানো হয়। তিনি পরের দিন সকালে ঘুম থেকে উঠে তিনি সাংবাদিকদের বলছেন যে আমি গতকাল সারা রাত ঘুমাতে পারিনি। আমি চিন্তা করেছি যে কখন আমার দেশে চারিদিক থেকে আক্রমণ শুরু হয়, কিন্তু দেখলাম না, কিছুই হয়নি। এক ঘুমন্ত আরব জাতি। তা ওনার উক্তিটা ছিল এক ঘুমন্ত আরব জাতি। সেই জায়গা থেকে আজকে আমরা 2025 সালে বসে আছি। দুঃখের সাথে বলতে হয় এই ঘুম আজও আরব জাতির ভাঙেনি। আমরা জানি গত 13ই জুন 2025 সালে হঠাৎ করে ইসরায়েল ইরানে পারমাণবিক ইস্যুকে কেন্দ্র করে আক্রমণ চালায়। আমরা কিন্তু জানি এর আগেও বহুজাতিক বাহিনী ইরাকে পারমাণবিক ইস্যুকে নিয়ে আক্রমণ করেছে, তারপর লিবিয়াতে আক্রমণ করেছে পুরা ন্যাটো বাহিনী। গাদ্দাফি পারমাণবিক শক্তি অর্জন করে ফেলেছে এটাকে ইস্যু করে, ঠিক একই ইস্যু নিয়ে ইরানেও আক্রমণ করেছে গত 13ই জুন 2025 সালে। এই জায়গাতে আমরা ইতিহাস থেকে আরেকটু যদি শিক্ষা নেই তাহলে কি দেখব? আমরা জানি যে 1977 সালে আরব ইসরায়েলের 5 দিন যুদ্ধে 6টি আরব দেশ পরাজিত হয়েছিল। এই 5 দিনের যুদ্ধে সেখানে সিরিয়ার গোলান মালভূমির বেশিরভাগ অংশ ইসরায়েল দখল করে নেয়। জর্ডানের থেকে গোলান মালভূমির বেশ কিছু অংশ জর্ডান থেকে দখল করে নেয়, এবং প্যালেস্টাইনকে তো বলতে গেলে প্রায় প্যালেস্টাইনের 90% অংশই কিন্তু এই আরব ইসরায়েলের যুদ্ধে 1977 সালে ইসরায়েল দখল করে নেয়, এবং সিনাই উপত্যকা মিশর থেকেও ইসরায়েল দখল করে নেয়, এবং সৌদি আরবের কিছু অংশ দখল করে নেয়। পরবর্তীতে সৌদি আরবের মরুভূমির কিছু অংশ ইসরায়েল ছেড়ে চলে যায়, কিন্তু বাদবাকি অংশগুলো যেমন জর্ডান, সিরিয়া, মিশরের সাথে তারা চুক্তি সম্পাদন করে এবং কিছু অংশ ছাড়ে, এবং বেশিরভাগ অংশই তারা নিজেদের করায়ত্ত করে নেয়। এই যে ইতিহাসের এই শিক্ষাটার পরে কিন্তু আমরা দেখলাম সাদ্দাম হোসেন আরব জাতিকে জাগাতে চেয়েছিলেন, পরবর্তীতে গাদ্দাফি জাগাতে চেয়েছিলেন, এবং ইরান এখন পর্যন্ত চেষ্টা করে যাচ্ছে আরব জাতিকে জাগাতে। যদিও আমরা জানি আজ 24শে জুন 2025 সালে ট্রাম্প ঘোষণা করেছেন আজ দুপুরবেলা ইসরায়েলের সময় থেকে ইসরায়েল আরবের যুদ্ধবিরতি কার্যকর হবে। আজকে 12 দিনের মাথায়, অর্থাৎ আজ যুদ্ধের 12 দিনের মাথায় যুদ্ধ কার্যকর হবে। এখান থেকে আমরা একটু যদি বিশ্লেষণ করি তাহলে কি দেখতে পাই? আমরা দেখতে পাই যে এই যুদ্ধে ইসরায়েল এবং যার পিছনে বিশ্বের সবচেয়ে বড় সামরিক শক্তি আমেরিকা যুক্ত, অতএব ইরান এই যুদ্ধে জিতার কথা না এবং জিতার সম্ভাবনা। ইরান এই যুদ্ধের শুরুতেই জানতো এবং সে তো শিক্ষা নিয়েছে। কি শিক্ষা নিয়েছে? যদিও এখানে আমরা ইতিহাস থেকে একটু বলে রাখি, 1979-র এই ইরান বিপ্লবের আগ পর্যন্ত ইরান কিন্তু ছিল ইসরায়েলের এলাই, অর্থাৎ ইসরায়েল এবং আমেরিকার তারা সহযোগী ছিল। এই যে আমরা এর আগে 1977 সালে আরব ইসরায়েল যুদ্ধের কথা বলেছি, তখন কিন্তু ইরান কোনো সাহায্য করে নাই, আরব দেশগুলোকে সাহায্য করেনি, এবং আমরা জানি সেই যুদ্ধে আরবরা মাত্র 5 দিনের যুদ্ধে আরবরা পরাজিত হয়েছিল। 6টি আরব রাষ্ট্র পরাজিত হয়েছিল 5 দিনের যুদ্ধে। এরপরে আবার আজকে এত বছর পরে প্রায় 2025 সালে দাঁড়িয়ে আমরা দেখলাম সে একই ঘটনা। এর আগে সাদ্দাম হোসেন এবং গাদ্দাফি সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়ার এলাই ছিল, তারপরও রাশিয়া বা সোভিয়েত ইউনিয়ন তাদেরকে যুদ্ধে সহযোগিতা করেনি। এটার কারণটা কি ছিল? কারণটা যদি বিশ্লেষণ করি আমরা দেখব রাশিয়া একটি কাজ করে, সে তার বর্ডারের চারিদিকে নিজেকে সংরক্ষিত করার জন্য তার অস্ত্র তার সহযোগী রাষ্ট্রের মাধ্যমে, অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়া যেটা করেছে সেটা করেছে গাদ্দাফিকে যেমন ইউক্রেনের মাধ্যমে অস্ত্র সহযোগিতা করত, এবং ইরাকও ইউক্রেন এবং বেলারুশিয়ার মাধ্যমে রাশিয়ান অস্ত্র পেত। এই জায়গাতে আমরা দেখতে পাই যখনই ইরাক এবং লিবিয়া আক্রমণ হলো তখন কিন্তু রাশিয়ার তাদেরকে সরাসরি সাহায্য করার কোনো সুযোগ ছিল না, কারণ ইউক্রেন তো ইরাক এবং লিবিয়া দুটার সাথে
মানে বেইমানি করেছে। ইউক্রেন কিন্তু জন্মগতভাবে একটা বেইমান জাতি। এটা যারা বহুদিন ধরে রাশিয়া ছিলেন বা রাশিয়ার রাজনীতি নিয়ে একটু জানাশোনা আছে তারা কিন্তু জানে ইউক্রেনীয়রা জন্মগতভাবেই বেইমান জাতি। তো সেই জায়গা থেকে এখন আমরা দেখি সাদ্দাম হোসেন আরব জাতিকে ঘুম থেকে উঠাতে ব্যর্থ। সাদ্দাম হোসেনের যুদ্ধটা কিন্তু এমন কিছু ছিল না। কুয়েতের বাদশা বলেছিল যে ইসরায়েলের সাথে চুক্তি করতে, অথবা সে ইরাকের সকল নারীকে প্রস্টিটিউট বানাবে মাত্র এক রাতে। এই জন্যে সাদ্দাম হোসেন ইসরায়েলে স্কার্ট ক্ষেপণাস্ত্র মেরেছিল এবং কুয়েত দখল করেছিল। আসলে কি এটা সাদ্দাম হোসেনের দোষ ছিল? কিন্তু সারা বিশ্ব আমরা ইভেন বাংলাদেশ থেকেও সশস্ত্র বাহিনী পাঠানো হয়েছিল তখন বহুজাতিক বাহিনীর অংশ হিসাবে ইরাকের বিরুদ্ধে, অর্থাৎ আমেরিকা এবং রাষ্ট্রপুঞ্জকে খুশি করার জন্য। ঠিক একই অবস্থা আমরা দেখি লিবিয়াও চেষ্টা করেছিল। হ্যাঁ, লিবিয়া আরব ইউনিয়ন গঠন করেছিল নিজেকে সেভ করার জন্য। কারণ আমরা জানি যতগুলা বিশ্বে মহাদেশ আছে ইউরোপীয় ইউনিয়নের পরেই কিন্তু আফ্রিকান ইউনিয়নের প্রচণ্ড শক্তিশালী একটা সংগঠন, যার সকল খরচ গাদ্দাফি যতদিন বেঁচে ছিলেন লিবিয়া সরকার পরিচালিত করত। যখন ন্যাটো বা আমেরিকা বুঝলো, পশ্চিমা বিশ্ব যারা আজ মানবাধিকারের কথা বলে তারা বুঝলো যে গাদ্দাফি এমন এক পর্যায়ে চলে যাচ্ছেন যে পরবর্তীতে এই আরব বিশ্বের ঘুম ভাঙাতে পারেন, সেই জায়গা থেকে গাদ্দাফিকে একটি পারমাণবিক চুল্লি আছে বা অস্ত্র বানাচ্ছে একটা ধোঁয়া তুলে গাদ্দাফিকে ধ্বংস করে দেওয়া হলো, তাকে হত্যা করা হলো। ঠিক একই অবস্থা ইরান এই দুটা শিক্ষা থেকে শিক্ষা নিয়েছে। হ্যাঁ, অনেকে আপনারা বলতে পারেন যে ইরান তো রাশিয়ার অ্যালাই ছিল, তাহলে রাশিয়া কেন সরাসরি ইরানকে সহযোগিতা করলো না? হ্যাঁ, এখানে বুঝতে হবে রাশিয়ার রাষ্ট্রপতি পুতিন গতকাল কিন্তু সুন্দরভাবে একটি বক্তব্য দিয়েছেন। পুতিনের সাথে আমরা জানি ইরানের পররাষ্ট্রমন্ত্রী গতকাল মিটিং হয়েছে এবং বলেছেন যে ইরান আমাদের সহযোগী রাষ্ট্র এবং আমরা অ্যালাই, চীন, রাশিয়া এবং ইরান অ্যালাই, দক্ষিণ কোরিয়াও অ্যালাই, কিন্তু ইরান কোনো সহযোগিতা চায়নি, অর্থাৎ সামরিকভাবে তাদের ওই ধরনের চুক্তি হয়নি। তারা করতে চেয়েছিল ইরান যেখানে ইরান চেয়েছে বাণিজ্যিকভাবে আগে সমৃদ্ধি অর্জন করতে, পরে সামরিক খাতে চিন্তা করবে। আচ্ছা, এখন আমরা আসি বর্তমানে এই যুদ্ধের ফলে আমরা কি শিখলাম বা কি দেখলাম। ইরান হতবাক কিন্তু হতবম্ব না, অর্থাৎ ইরান জানতো এই আক্রমণটা যে হবে, ইরান কিন্তু ইরান জানতো না যে মোসাদ তার ঘরের ভিতরে বসে আছে। যেমন আমরা এই যুদ্ধের 13 তারিখে যে যুদ্ধ শুরু হলো, শুক্রবার 13 তারিখ ভোরবেলা যুদ্ধ শুরু করলো ইরান, আক্রমণ করে বসলো ইসরায়েল ইরানকে। প্রথম 3 দিনে সকল আক্রমণ কিন্তু ইরানের ভিতর থেকে সংগঠিত হয়েছে। ইসরায়েল যত কথাই বলুক যে তাদের বিমান বাইরে গেছে, বিমান যে আক্রমণ করেছে এবং সব ধ্বংস করে দিয়েছে, আমরা জানি এখন আন্তর্জাতিক মিডিয়া যেহেতু ওপেন এবং স্যাটেলাইট ছবি দ্বারা প্রমাণিত যে ইরানে যে প্রথম 3 দিন যে আক্রমণ করেছে তার 70 ভাগই আক্রমণ হয়েছে ইরানের ভিতর থেকে। এবং এখানে ইন্টারেস্টিং আরেকটা ঘটনা, এই যে মোসাদের যারা চর বা মোসাদকে যারা সহযোগিতা করছে তার বেশিরভাগই কিন্তু ভারতীয় নাগরিক। যদিও এখন পর্যন্ত আমরা পত্রিকার মাধ্যমে জানতে পারি যে 72 জনকে মোসাদের মানে গোয়েন্দাকে বা মোসাদের সহযোগীকে অ্যারেস্ট করা হয়েছে, তার মধ্যে বেশিরভাগই ভারতীয়, কিন্তু বাস্তবতা হচ্ছে এটা 195-এর চেয়ে বেশি, যেটা রিয়েল ফ্যাক্ট যে 195-এর বেশি বা মোসাদের মানে চরকে বা মোসাদের সহযোগীদেরকে অ্যারেস্ট করা হয়েছে, যার মধ্যে বেশিরভাগই ভারতীয়। আমরা এর আগে এই ঘটনার মধ্যে একটি ঘটনা বলে আমরা জানি যে কাতার একটি সাবমেরিন মানে ঘাঁটি তৈরি করছে, যেখানে কিন্তু 11 জন ভারতীয়কে কাতার অ্যারেস্ট করেছিল, যারা ভারতীয় নৌ এবং সশস্ত্র বাহিনীর সেনা ছিল, যারা মোসাদের চর হিসেবে কাজ করত। এবং এর আগে একটু আমরা আরও যদি দেখি, আমরা জানি আফগানিস্তানে যে বহুচাইতিক বাহিনী আক্রমণ করলো সেখানে ভারতও কিন্তু সেই বাহিনীর অংশীদার ছিল, কিন্তু ভারতের কাজ ছিল কি, ভারতের সৈন্যরা কিন্তু সেখানে যুদ্ধে অংশগ্রহণ করেনি, তারা ইরান এবং পাকিস্তান বর্ডারে শুধু কাঁটাতারের বেড়া দিয়েছে এবং ইরান এবং মানে পাকিস্তান থেকে আফগানিস্তানকে আলাদা করে রেখেছিল। তাদের কাজ ছিল শুধু বর্ডারে কাঁটাতার বেড়া দিয়ে আলাদা করে রাখা। এখন আমরা আসি, যেহেতু আমি বললাম ইরান হতবাক বাট হতবম্ব নয়, এটার কারণটা কি? এই যে মোসাদের এজেন্টগুলা ধরা পড়লো, হ্যাঁ, তাদের যদিও ইরানকে এখানে বেশ কয়েকজন জেনারেলকে হারাতে হয়েছে, তাদের অপূরণীয় ক্ষতি হয়েছে, এবং ইভেন গত যুদ্ধের 10 দিনের মাথায় আমেরিকা তার B-2 বোম্বার দ্বারা ইরানের 3টি পারমাণবিক মানে চুল্লিতে আক্রমণ করেছে, যেটা একটি দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের সমান। সে ইসরায়েলের পক্ষ নিয়ে আক্রমণ করেছে, এটাও সত্য,
কিন্তু ইরান প্রস্তুত ছিল, অর্থাৎ ইরান এই যুদ্ধের জন্য প্রস্তুত ছিল। ইরানের স্ট্র্যাটেজি ছিল একটাই, আমরা যুদ্ধে জিতবো না আমরা জানি, বাট যুদ্ধে ইসরায়েল এবং আমেরিকাকে জিততে দিব না। এখন আমরা দেখি আজকে 12 দিনের মাথায় আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে যুদ্ধের মানে পরিসমাপ্তি ঘটবে এবং যুদ্ধ বন্ধ করার জন্য উনি একটা টাইমলাইন ডেকে দিয়েছেন। এখন এই যে এই 12 দিন যে যুদ্ধে, এতে কি দাঁড়ালো? তাহলে ইরান কিন্তু তার নীতি ও আদর্শের দিক থেকে সফল, যে 12 দিনের যুদ্ধে সে কিন্তু আমেরিকার কাছে বা ইসরায়েলের কাছে মাথা নত করেনি। এবং যেই ধারণা ছিল গত 60 বছর ধরে ইসরায়েলে কোনো আরব বিশ্ব আক্রমণ করতে পারে না, ইসরায়েল এমনভাবে নিজেকে প্রস্তুত রেখেছে যে বিশেষ করে তেল আবিব, হাইফা, জেরুজালেম এমনভাবে প্রস্তুত রেখেছে যে একটি পাখিও ইসরায়েলের মানে সরকার জানবে না বা ইসরায়েল জানবে না, এভাবে একটা পাখিও অনুপ্রবেশ করতে পারে না। সেই জায়গা থেকে আমরা বলবো ইসরায়েল সফল, অর্থাৎ তারা যুদ্ধে জয়লাভ না করলো, তাদের অপূরণীয় ক্ষতি হয়েছে, কিন্তু তারা ইসরায়েলের ক্ষতি সাধন করেছে। এর ফলে যদি বিভিন্ন আরব বিশ্বের এই যে আমরা জানি যে বাদশা বা সরকার প্রধান আছেন যারা ইসরায়েল এবং আমেরিকার অনুগত বা পশ্চিমাদের অনুগত, সেই সরকারদের বা সেই দেশের জেনারেলদের, সামরিক বাহিনীর এবং জনগণের যদি ঘুম ভাঙে, ইরাক শুধুই ঘুম ভাঙাতে চেয়েছিল, সে কিন্তু 12 দিন নিজেকে ধরে রেখেছে। যদিও ইসরায়েল এবং আমেরিকার উদ্দেশ্য ছিল এই যুদ্ধের ফলে আমেরিকা মানে ইরানের রাষ্ট্র ক্ষমতার পরিবর্তন করবে এবং তারা স্বাক্ষর করবে যে আমরা কোনোদিন নিউক্লিয়ার ওপেন্সের মালিক হব না। ইরান কিন্তু সেই জায়গা থেকে নিজেকে ধরে রেখেছে এবং বাধ্য করেছে আমেরিকা এবং ইসরায়েলের পক্ষ থেকে যুদ্ধবিরতির প্রস্তাব আসতে। এজন্যে আমি বলবো ইরানের ইমানি শক্তির বিজয় হয়েছে এবং আমি আশা করব যে এখন শিয়া সুন্নি দেখার সময় না। শিয়া বলে যে ইরানকে আপনারা নেগলেক্ট করেন, সে ইরান কিন্তু 12 দিন আমেরিকা এবং ইসরায়েলের মতো দুটি শক্তির বিরুদ্ধে দাঁড়িয়েছিল। বাট আমাদের সুন্নি বলে যাদেরকে আপনারা মাথার উপরে নিয়ে মাথার তাজ বানাতে চান, তারা কিন্তু এখনো ঘুমন্ত। সেই জায়গা থেকে আমি পরিশেষে বলতে চাই যে ইনশাল্লাহ মহান রাব্বুল আলামিন ইরান আমাদেরকে যে শিক্ষাটা দিতে চেয়েছে, অর্থাৎ এই 12 দিনের যুদ্ধে তার অনেক ক্ষতি হয়েছে, অনেক ক্ষতি সাধিত হয়েছে, অনেক জেনারেলকে সে হারিয়েছে, অনেক মা বোনকে সে হারিয়েছে, অনেক শিশুকে সে হারিয়েছে। তারপরেও তারা যে দাঁড়িয়েছে যে শিক্ষাটা আমাদেরকে দিতে চেয়েছে যে আসো মুসলিম বিশ্ব জেগে উঠো, সেই পশ্চিমাদের অহমিকা বা দম্ভ আসো আমরা ভেঙে দেই। সেই জায়গা থেকে আমি আশা করব যে আমাদের মুসলিম বিশ্বের মুসলিম জাতি এবং যে মুসলিম বিশ্বের অনুগত সরকার আছে তাদের জেনারেলরা এবং সাধারণ জনগণ জেগে উঠবে ভবিষ্যতে। আমি এখনই বলবো না আমরা যুদ্ধে যাব, ভবিষ্যতে ইহুদি নাসারারা যখনই মুসলমানদের বিরুদ্ধে কোনো আগ্রাসন চালাবে, আমরা সকল মুসলমান সেই সুন্নি মানে ধর্মীয় মতভেদ বা ইমামদের সেই মতভেদ ভুলে আমরা যেন অ্যাজ এ মুসলিম ভাই একে অপরের সহযোগী হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে বুক মিলিয়ে দাঁড়াতে পারি। মহান রাব্বুল আলামিন যেন সেই ইমানি শক্তি আমাদের বৃদ্ধি করেন। এবং গাদ্দাফির মেয়ে আয়েশা গাদ্দাফির একটি উক্তি দিয়ে আমি শেষ করছি, যারা মাথা নত করে তারা বাঁচে না ইতিহাসে। ধন্যবাদ।